শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসেন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে মুদ্রা বাজার এবং শেয়ার বাজারের খবর। বৈশ্বিক হালাল পণ্যের বিশাল বাজারে প্রবেশের লক্ষ্যে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশে একটি হালাল শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা নিয়ে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন হালাল বিষয়ক সমন্বয়ক দাতিন পাদুকা হাজা হাকিমা বিনতে মহদ ইউসুফ। বর্তমানে বিশ্বজুড়ে হালাল পণ্যের বাজার প্রায় 3 ট্রিলিয়ন মার্কিন ডলার, যা 2030 সালের মধ্যে 5 ট্রিলিয়নে পৌঁছাতে পারে। মালয়েশিয়া এই বাজারের একটি প্রধান অংশীদার, যার 14টিরও বেশি হালাল শিল্প পার্ক পরিচালনা করে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মালয়েশিয়ার কাছে এই শিল্প পার্ক স্থাপনের জন্য প্রয়োজনীয় শর্তাবলী নির্ধারণের সহযোগিতা চেয়েছেন। এর জবাবে মালয়েশিয়া শীঘ্রই একটি বিশেষজ্ঞ দল পাঠানোর কথা বলেছে বাংলাদেশে। দেশে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে, সেই সঙ্গে পুঁজিবাজারও ঘুরে দাঁড়াচ্ছে। তাই দেশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সকালে রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টর্স সামিটে প্রধান অতিথির বক্তব্যে আহ্বান জানান তিনি। আনিসুজ্জামান বলেন, বিগত সরকারের সময়ে নানা অনিয়মের কারণে ধস নামলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার। দেরিতে হলেও পুঁজিবাজারে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে, তাই এখানে বিনিয়োগ করার এখনই উপযুক্ত সময়। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মুমিনুল ইসলাম বলেন, বাজার প্রতিনিয়ত উন্নতির দিকে যাচ্ছে, প্রতিবন্ধকতা ও অনিয়ম দূর করতে কাজ করা হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা আগের মতো বাজারে হস্তক্ষেপ করছে না বলেও জানান তিনি। Today we are not only here to make a case to foreign investors, we are here to deliver a message to all investors, local and international, that Bangladesh is investable, that the opportunity is here, and that our capital market is getting ready to support and absorb long-term productive investment. কৃষকের ঋণ অন্যরা নিয়ে যাচ্ছে, ফলে কৃষির হিস্সা পাচ্ছে না কৃষক, এমন মন্তব্য করেছেন খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিজ মনসুর। মঙ্গলবার 2025-26 অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। বলেন, কৃষকের ঋণ যথাযথ বিতরণ নিশ্চিত করতে কৃষি ঋণ নীতিমালা পরিবর্তনের চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক। সেই সাথে ব্যাংকগুলোকে কৃষি ঋণ যথাযথভাবে বিতরণের নির্দেশনা দিয়েছেন তিনি। 13% অবদান কৃষি খাতের, যেখানে মোট শ্রমজীবীর 44.41% প্রত্যক্ষভাবে কৃষির সাথে জড়িত। কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে চলতি 2025-26 অর্থ বছরের লক্ষ্যমাত্রা 39,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। মোট ঋণের মধ্যে 10,220 কোটি টাকা বিতরণ করবে বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। সোনালী জনতা ও অগ্রণী সহ রাষ্ট্র মালিকানাধীন মোট 6টি ব্যাংক বিতরণ করবে 3,657 কোটি টাকা। বিদেশি ব্যাংক 1,593 কোটি এবং বেসরকারি 41টি বাণিজ্যিক ব্যাংক বিতরণ করবে 23,527 কোটি টাকা। চলতি অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মপরিকল্পনা যতদিন পর্যন্ত আমরা নর্মাল ফ্লো অফ ফান্ডকে নিতে না পারি, স্বাভাবিক বিজনেস, সেটা কিন্তু আমাদের এই লেভেল অফ লেন্ডিংটাকে সাপ্রেস করে রাখবে। এটা টার্গেট অ্যাচিভ করলে হবে না, কারণ টার্গেট এবছরের টার্গেট 2.7%, উইচ ইজ ভেরি আনএম্বিশিয়াস। আমার প্রবৃদ্ধি হবে লোনে অন্তত পক্ষে 6-8% হতে হবে। 8% হলে এখানে 2%, আমি আবার পিছিয়ে পড়ছি আরো। আমার মানে এগ্রিকালচারের যে হিস্সাটা, সেটা কিন্তু তারা পাচ্ছে না। কৃষি ঋণ নীতিমালা পরিবর্তনের কথাও বলেন গভর্নর। ক্রপ সাইকেল যদি 120 দিন হয়, 4 মাস, সাথে আমাকে বিক্রি করার জন্য আরো 2 মাস সময় দিতে হবে, তাহলে 6 মাসে একটা ক্রপ সাইকেল আমি করতে পারি। এবং এটা শুরুটা হবে ক্রপ আগে এবং 6 মাস সামনে রেখে তাকে দিতে হবে।
আমরা ইনসেন্টিভাইজ করতে চাই না যে কৃষক তার ঋণ শোধ করবে না, আবার অ্যাট দ্য সেম টাইম কিভাবে করলে পরে সেইটাকে আমরা আমলে নিয়ে একটু স্বস্তির জায়গায় তাদেরকে দিতে পারি, একটা নিয়ে বসতে হবে, ভাবতে হবে। কৃষি ঋণে দালালদের দৌরাত্ম্য রোধ এবং কৃষি ঋণ যেন কৃষি খাতেই ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন গভর্নর। এগ্রিকালচারের যে হিস্সাটা সেটা কিন্তু মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, কৃষি ঋণ নিয়ে গভর্নরের এই উদ্বেগ আসলে এটি আসলে বেশ আশঙ্কাজনক, কারণ আমরা জানি যে কৃষি ঋণ পেতে বেশ ভোগান্তিতে পড়তে হয় কৃষককে, এবং এই ভোগান্তি আসলে কেন এবং এই ভোগান্তি দূর করতে কৃষকের কাছে অর্থায়ন নিশ্চিত করতে কি করা উচিত, এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। আমরা স্বাগত জানাতে চাই ডক্টর জাহাঙ্গীর আপনাকে। আপনার কাছে আমরা শুনব, তবে তার আগে আমরা একটু এই ফাঁকে যেতে চাই রাজধানীর বনানীতে ব্র্যাক আয়োজিত ফরেন ইনভেস্টর সামিটের যে সংবাদটি আমরা দেখছিলাম, সেখানে এই মুহূর্তে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি তার বক্তব্য শুনে আমরা আলোচনায় আসব। One thing I can assure you right now, in Bangladesh, not just the politicians, people across the board, the uppermost on their mind is the economy of the country. And Bangladesh economy is not going to be beginning. We have had a fairly good beginning post-liberation, 1972, 74 onward particularly. The country transformed from command economy to market economy, one-party system to multi-party democracy. A lot of political reforms and economic reforms that saw Bangladesh over the years, as some previous speakers mentioned, 6% growth rate on average. And Japanese have had a footprint, very strong footprint in Bangladesh. So they are not coming here for the first time. They have well invested in Bangladesh, starting from the large industries to infrastructure. And Japan has been the largest bilateral donor for Bangladesh. I think still is. So when we left the government last, the growth rate was 7.06%. And the curve was looking like this, upward. Of course, it was disrupted over the last decade and a half. And then the mass uprising. But the economy, resilience is so good. Bangladesh withstood all this and still carrying on after so many upheavals, turbulences, recovering, turning around very fast. The reason is one. The reason is Bangladesh's economic foundation is very strong. Because we have been able to make some reforms bearing in mind market to operate freely. And that brought in a lot of private sector investment from within and from outside. Bangladesh is the first country in this whole of South Asia to set up economic zones, export processing zones. Bangladesh is the first in South Asia to go for free market economy and private sector
led growth. So the emphasis was on the private sector. And they're the only ones who can drive the economy. This was the faith in economic planners of Bangladesh. And that has paid dividend. And private sector came up in large numbers. Example is Bangladesh ready-made garments, textiles, leather sector, seafood sector, and many others. And the policy of the reform policies of deregulating also paid dividend. So that Bangladesh economy not had done fairly well, fared quite well, but the social sector has done very well. Bangladesh's social indicator is about the best in South Asia today. I repeat, Bangladesh's social indicators are the best in South Asia. Because it reflects that how the economy also had taken care of people in general. Poverty alleviation, women's empowerment, and all the rest of it have done very, very well in Bangladesh. And this is why the foundation of this economy is so strong and withstood all this turbulence that Bangladesh has gone through. দেশের রাজধানীর বনানীতে ব্র্যাক আয়োজিত ফরেন ইনভেস্টার্স সামিটে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা তার বক্তব্য শুনছিলাম। এবারে যেতে চাই আলোচনায়। আমাদের সাথে আছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। আমরা সরাসরি যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। আপনার কাছে যেটি প্রশ্ন করব, যে যেটি আসলে গভর্নর বলেছেন যে কৃষি যে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়ে থাকে, ব্যাংকগুলোকে যে লক্ষ্য দেওয়া হয়ে থাকে, সেই ঋণ দেখা যাচ্ছে কৃষকের কাছে না গিয়ে হয়তো অন্য খাতে চলে যাচ্ছে, এবং যে কারণে আমাদের কৃষকরা আসলে সারা বছরই একটি অর্থায়ন জটিলতার মধ্যে থাকে। আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই পরিস্থিতি আসলে কেন তৈরি হচ্ছে এবং এর থেকে উত্তরণের উপায় কি? জাহাঙ্গীর আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব জাহাঙ্গীর আলম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা আমাদের অতিথির কে আমরা সংযোগটি হারিয়ে ফেলেছি। আমরা চেষ্টা করব আবারও ফিরছি বিরতির পর নিশ্চয়ই আলোচনা এই বিষয়ে আলোচনা করব আমরা। বিরতির পর স্বাগত আরও একবার বিজনেস আওয়ারে। সমতলের চেয়ে ভিন্ন পার্বত্য চট্টগ্রামের 3 জেলা বান্দরবান, রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি সবুজ বনাঞ্চল, পাহাড়, নদী, ঝর্ণা ও বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস এই অঞ্চলকে পরিণত করেছে বাংলাদেশের এক বৈচিত্র্যপূর্ণ জনপদে। তাই তো পাহাড়ের অপার সৌন্দর্যে চোখ জুড়াতে সারা দেশ থেকেই আসেন পর্যটকরা। বান্দরবান থেকে ফিরে এই বিষয়ে আরও জানাচ্ছেন মাসুদ আলাবনী। বান্দরবান নিয়ে 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ। বান্দরবনের বগাকাইন হ্রদ বা বগা লেক প্রাকৃতিক সৌন্দর্য আর রহস্যময়তার জন্য বিখ্যাত এই লেককে দ্য লেক অব মিস্ট্রি বা ড্রাগন লেকও বলা হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 1246 ফুট উচ্চতায় অবস্থিত দেশের সবচেয়ে উঁচু মিঠা পানির লেক এটি কেওকারাডাং পর্বতের গা ঘেঁষে অবস্থিত। প্রায় 2000 বছর আগে উৎপত্তি, জানিয়ে আছে নানা কল্পকাহিনীও। চারপাশে পাহাড় বেষ্টিত লেক আর মাথার উপর সাদা শুভ্র মেঘের ভেলা। প্রকৃতির এমন অপার সৌন্দর্যের সান্নিধ্য পেতে সারা দেশ থেকে আসেন পর্যটকরা।
আমাদের বগালে একটা ছিল আমাদের কাছে একটা স্বপ্নের মতন জায়গা যে আমরা সবাই না আসবো ঘুরবো। যত পর্যটন এরিয়া আছে এগুলো যেন একটু সহজ করে দেয় সবার জন্য, পর্যটকদের জন্য। তবে নানা কারণেই প্রায় অশান্ত হয় পাহাড়। অপহরণ, সশস্ত্র গোষ্ঠীর দৈরাত্ম্যে মাঝে মাঝে নিরাপত্তা নিয়ে সৃষ্টি হয় শঙ্কা। আসে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা। তাই তো বান্দরবানে আসা পর্যটকদের দাবি নিরাপত্তা নিশ্চিত করে সব পর্যটন কেন্দ্র খুলে দেয়ার। চট্টগ্রাম বিভাগটা সবচেয়ে সুন্দর, যেরকম সবচেয়ে নিরাপত্তার দিক থেকে একটু সেনসিটিভ বেশি। নিরাপত্তা ইস্যুটা যেভাবে আসলে নজরদারিতে রাখা হবে, তো আমরা আসলে সেইভাবে ঠিক পাচ্ছিলাম না। পাহাড় আমার খুবই ভালো লাগে, পাহাড়ে আসছে এই জন্য পাহাড়ে আসা। নিরাপত্তা বাহিনীর পরিসংখ্যান বলছে 2021 সাল থেকে 2025 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপহরণের ঘটনা ঘটে মোট 373টি, আর শুধু বান্দরবানে 156টি। অন্যদিকে এই সময়ে 3 পার্বত্য জেলায় বিভিন্ন সংঘাতে প্রাণহানি হয় 213 জনের। রুমা এবং কাঞ্চি যে ছিল সেটাও কিন্তু উঠে গেছে। এখন দু একটি জায়গা আছে, এটা হয়তো ভবিষ্যতে এটা খুলে দেওয়া হবে আর কি। 3 পার্বত্য জেলায় পর্যটন খাতের উন্নয়নে সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানেরও। অপহরণ আর সশস্ত্র গোষ্ঠীর দৈরাত্ম্যে মাঝে মাঝে সৃষ্টি হয় নিরাপত্তা শঙ্কার। পর্যটকদের দাবি নিরাপত্তা নিশ্চিত করে সব পর্যটন কেন্দ্র খুলে দেয়ার। মাসুদা লাবনী, নিউজ 24, বান্দরবান। দ্বিমত থাকলেও গত 1 বছরে দেশের অর্থনীতির অবস্থার উন্নতি হয়েছে, ঘুরে দাঁড়িয়েছে খাদের কিনারা থেকে, মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজস্ব আহরণ বাড়ানো, সুশাসন নিশ্চিত করা এখনও চ্যালেঞ্জ। তবে অর্থনৈতিক খাতের বড় সংস্কারগুলো যতটুকু সম্ভব করে যাবে অন্তর্বর্তী সরকার। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনৈতিকভাবে ভঙ্গুর ও টালমাটাল পরিস্থিতিতে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যেখানে এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভেঙে পড়া ব্যাংক খাত সংস্কার, রিজার্ভ পরিস্থিতির উন্নতি, বিনিয়োগে চাঞ্চল্য ফেরানোর মতো কঠিন সব কাজ। যদিও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণ করে ভোক্তা ব্যয়ের চাপ কমাতে সক্ষম হয়েছে সরকার, দাবি করা হচ্ছে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার 1 বছরের অর্থ মন্ত্রণালয়ের সার্বিক অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, আর হতাশা নেই, ভালোর দিকে যাচ্ছে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 অতএব মোটামুটি প্রায় 6% পয়েন্ট কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে। অর্থ উপদেষ্টা বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়াও শেষ করেছে সরকার। তবে দুর্নীতি বন্ধ করে প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠা করা এবং রাজস্ব আহরণ এখনও চ্যালেঞ্জ। এইখানে চেষ্টা যে কারাপশন না হয়, এনবিআর লোকজন আরেকটু কর্মতৎপর হয়, এনবিআর ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আমরা আদায় চেষ্টা করছি। আমরা আশা করি মোটামুটি কিন্তু আমরা এই সামনের দিকে আমরা এগিয়ে একটু বেটার করব। তিনি বলেন, আগের সরকারের রাজনৈতিকভাবে গৃহীত প্রকল্পগুলো বাদ দিয়ে যৌক্তিক প্রকল্প চলমান রাখা হয়েছে। অর্থনৈতিক খাতের বড় সংস্কারগুলো যতটুকু সম্ভব করে যাবে অন্তর্বর্তী সরকার, জানান অর্থ উপদেষ্টা। সরকার হিসেবে সবাইকে দায়বদ্ধ থাকতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চলতি অর্থ বছরে 6,350 কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা গত বছরের চেয়ে 650 কোটি ডলার বেশি। বৈদেশিক বাণিজ্য বাড়িয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব বলছেন বাণিজ্য উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, ভারতের স্থলবন্দর দিয়ে 4টি পাট পণ্য আমদানি বন্ধ করায় বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না। পেঁয়াজের দাম বাড়তে থাকলে আমদানি করার কথাও জানান তিনি। একের পর এক বাণিজ্যের দরজা বন্ধ করছে ভারত। কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা বাতিলের পর তাদের স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র, ফলের রস, পাট পণ্য আমদানিতে এক এক করে নিষেধাজ্ঞা দিচ্ছে। শুধু মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে পারবে বাংলাদেশে, তবে বাড়বে খরচ।
বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে 900 কোটি ডলারের পণ্য আমদানি এবং রপ্তানি করে 157 কোটি ডলারের পণ্য। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল বাণিজ্য উপদেষ্টার কাছে। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। এমনিতে আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। আমার ধারণা মানে গার্মেন্টস মেবি 10 টাইমস হায়ার দেন জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে। সো ওনারা কিভাবে এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কিভাবে ওনারা নিরাময় করছেন আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবেন। তাই আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে। পেঁয়াজের দাম বাড়তে থাকলে দ্রুতই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে জানান বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি। আমরা তো উন্মুক্ত করে দিব, সেটা যেখান থেকেই আসবে, ইন্ডিয়া পাকিস্তান, চাহিদা যোগানের সমন্বয়ে আমরা পরিমাণ নির্ধারণ করব। আমরা যতক্ষণ পর্যন্ত মনে করছি যে দাম স্থিতিশীল করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব। সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়। 2025-26 অর্থ বছরে 6,350 কোটি ডলারের পণ্য রপ্তানি করতে চায় সরকার। লক্ষ্য অর্জন সম্ভব মনে করেন ব্যবসায়ীরা। পণ্য খাতে 16.5% ধরা হয়েছে। সেবা খাতে গত অর্থ বছরে বেশি কমে গিয়েছিল। এবছরের ট্রেন্ড থেকে আমরা যেটা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংক সূত্রে, সেখানে যে আরো একটু প্রায় 20 মতন হবে। তবে আমরা লক্ষ্যমাত্রাটা একটু কমিয়ে 18.67 ধরেছি। যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা অ্যাচিভেবল, এবং আমরা কিন্তু আমাদের কিন্তু প্রত্যাশা এর চেয়ে বেশি এখন, কারণ ওনারা যে সাফল্যটা অর্জন করেছেন এবারে নেগোসিয়েশনে, এইটার একটা ভালো ফল কিন্তু আমরা প্রত্যাশা করছি। এদিকে পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম না কমায় দেশেও কমানো হয়নি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জানবো পুঁজিবাজারের সবশেষ আপডেট। গতকালের যে নেতিবাচক ধারা সেখান থেকে বেরিয়ে এসে আমরা গত 2 মাসে যেই পুঁজিবাজারের পরিস্থিতি দেখছি, অর্থাৎ ভালোর দিকে যাওয়ার যে লক্ষণ দেখেছিলাম তারই ধারাবাহিকতায় আজকেও আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা বেড়েছে। অর্থাৎ প্রত্যেকটা সূচকেরই কিন্তু ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। 24 পয়েন্ট বেড়েছে DSEX ইন্ডেক্স, যেটি প্রধান সূচক ঢাকার পুঁজিবাজারের, তার অবস্থান 5,339 পয়েন্টে। DSE সরিয়া ইন্ডেক্স বেড়েছে 7.5 পয়েন্ট, অবস্থান 1,160। DS30-র অবস্থান 2069, বেড়েছে 17.86 পয়েন্ট। লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে, 525 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনের যেসব শেয়ার এবং মিউচুয়াল ফান্ড লেনদেনে অংশ নিয়েছে তার মধ্যে 185টির দাম বেড়েছে, কমেছে 133টির, অপরিবর্তিত আছে 78টি। দর্শক, এরপরে আমরা মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের যে দরদাম আমি প্রতিদিন জানিয়ে থাকি, আজও জানাতে চাই। শুরুতেই জানাচ্ছি মুদ্রা বাজারের আপডেট। মুদ্রার বিনিময় মূল্য আগের মতোই আছে। মার্কিন ডলার 122 টাকায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 123। ইউরো 135 টাকায় কিনে 140-এ বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 155, বিক্রয় 162। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কিনে 17 টাকা 30 পয়সা বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 30 টাকা, বিক্রয় 32। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সা কিনে 1 টাকা 45 পয়সা বিক্রি হচ্ছে। আমরা সোনার দরদাম জানাতে চাই। বেশ কিছুদিন ধরে স্থিতিশীল অবস্থায় সোনা বেচাকেনা হচ্ছে, যেটির এই মুহূর্তে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম পড়ছে 1,71,600 টাকা, যেটি প্রতি গ্রামে 14,712 টাকা। 21 ক্যারেটের প্রতি গ্রাম 14,043 টাকা, ভরিতে 1,63,797। 18 ক্যারেটের দাম পড়ছে 1,40,400 টাকা। সনাতন যে স্বর্ণ সেটি বিক্রি হচ্ছে 1,16,126 টাকায়। রূপার দরদাম জানবো। 22 ক্যারেট রূপা প্রতি ভরির দাম 2,811 টাকা, 21 ক্যারেট 2,683, 18 ক্যারেট 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। দর্শক, এর সাথে সময় হয়ে গেল আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সাথে থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর।
প্রকাশ্যে পাথর লুটপাটে বিরান ভূমিতে পরিণত হয়েছে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। 5ই আগস্ট পরবর্তী সময় থেকে লুটপাট চললেও গত কয়েকদিনে প্রকাশ্যেই চলে লুটের মহোৎসব। এতে জনপ্রিয় এই পর্যটন স্পটটি নিয়ে স্থানীয় ও পর্যটকদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। যদিও প্রশাসন বলছে লুটপাট বন্ধে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। সেলিম হাসানের ক্যামেরায় নাজাদ আহমেদ পুরকায়স্থের রিপোর্ট। গত কয়েকদিনে লুটপাটে প্রায় পাথরহীন হয়ে পড়েছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন এলাকা সাদা পাথর। লুটপাটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সংরক্ষিত রেলওয়ে বাংকার ও এর আশপাশের স্থাপনা। তৈরি হয়েছে বড় বড় গর্ত। লুটপাট বন্ধে প্রশাসনের তৎপরতা নিয়ে আছে বিস্তর অভিযোগ। সাদা পাথর স্পট আছে, ওইখানে পাথরগুলা শ্রমিক পাথরগুলা নিয়ে যাইতেছে, অনেক গভীর করতেছে। কারণ আগে অনেক সুন্দর স্পট ছিল, অনেক মানুষ আসতো, এখন পাথর নেওয়ার পর থেকে এখন মানুষ আসে নাই। মাঝে মধ্যে বিডিআর আসতো, তারা দাওয়া এনে দিত, চলে যাইতো। বিডিআর চলে গেছে, আবার সঠিক জায়গায় পাথর ইয়া উত্তোলন করে নিয়ে যেত। এমন ঘটনার প্রভাব পড়েছে পর্যটকদের উপর। পর্যটকরা বলছেন লুটপাটের কারণে সাদা পাথর হারাচ্ছে তার সৌন্দর্য। ইউরোপ থেকে আসছি, কিন্তু আইসা আগের মতো ঠিক সৌন্দর্যটা পাই নাই। পুরো সৌন্দর্যটি নষ্ট হয়ে গেছে। যে সাদা পাথর যে সৌন্দর্য আছিল, এখন আর সৌন্দর্য একেবারেই নাই। লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত 31টি মামলা, 80-র বেশি জনকে আটক করা হয়েছে। এসব মামলায় আসামি 300 এর অধিক। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাটুকু আমরা নিচ্ছি। আমরা নিজেরা যাচ্ছি, ম্যাজিস্ট্রেট থাকতেছে, তারপরে বিজিপি থাকতেছে, সবাইকে নিয়ে আমরা টাস্কফোর্স মোবাইল অভিযান পরিচালনা করছি। লুটপাট বন্ধে স্থায়ী সমাধানের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পাথর বলেন, বালি বলেন, প্রাকৃতিক পরিবেশটাও একটা মূল্যবান সম্পদ। গাছপালা, প্রকৃতি, এটাও একটা মূল্যবান সম্পদ। এটা প্রিজার্ভ করার জন্য আমাদের যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি। এটা বিভিন্ন আমাদের পর্যায়ে যেটা নিষ্পত্তিযোগ্য আমরা আমাদের মতো করার চেষ্টা করছি, যেটা উপরের সিদ্ধান্তের প্রয়োজন সেখানে পাঠানোর চেষ্টা করছি। এসব লুটপাটের ঘটনায় উঠে আসছে স্থানীয় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের নাম। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতিমধ্যে স্থগিত করা হয়েছে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সকল দলীয় পদ। দিনে দুপুরে প্রকাশ্যে এই লুটের কারণে ভোলাগঞ্জ সাদা পাথর মূল স্পটে তৈরি হয়েছে বড় বড় গর্তের। প্রশাসনের ভূমিকা নিয়েও স্থানীয়দের মধ্যে আছে বিরূপ প্রতিক্রিয়া। লুটপাট বন্ধ না করলেই অচিরেই এই ভোলাগঞ্জ সাদা পাথর স্পটটি ধ্বংস হয়ে যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নাজাত আহমদ পুরকায়স্থ, নিউজ 24, ভোলাগঞ্জ সাদা পাথর, সিলেট। দর্শক, খুবই দুঃখজনক একটি সংবাদ এবং এটি এখন সারা দেশে তোলপাড় এই ঘটনা। সাদা পাথরের মতো একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে কিভাবে দিনে দুপুরে এইভাবে লুটপাট চলছে পাথরের, সেটি একটি বড় প্রশ্ন। আসলে প্রশাসন কি করছে? আসলেই কি এটি নিয়ন্ত্রণ করা সম্ভব না, নাকি প্রশাসনের গাফিলতি রয়েছে? এই বিষয়টি নিশ্চয়ই আসলে খতিয়ে দেখা উচিত। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। ফিলিপাইনের কালো জাতের আখ ব্ল্যাক সুগার কেন চাষ হচ্ছে নরসিংদীতে। শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের কৃষক বকুল মিয়া বাণিজ্যিকভাবে এ চাষাবাদ শুরু করেছেন। উৎপাদন খরচ কম থাকায় লাভও বেশি। আর কৃষি বিভাগ বলছে এই আখ চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে। হৃদয় খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জমিতে সারি সারি আখ, কালো রঙের এই ফিলিপাইন জাতের ব্ল্যাক সুগার ক্যানে স্বপ্ন দেখছে কৃষক। নরসিংদীতে প্রথমবারের মতো এই আখের আবাদ করেছেন কৃষক বকুল মিয়া। নতুন এই জাতের আখের চাহিদাও ভালো থাকায় দামও পাচ্ছেন ভালো। শখের বশে আনা একটি চারা থেকে আজ 13% জমিতে এই আখের আবাদ করছেন তিনি। প্রবাসে ছিলাম 14 বছর। 14 বছর প্রবাসে থেকে এই যাত্রা আমি ইউটিউব চ্যানেলে দেখে আমি একটা চারা নিয়ে আসি। একটা চারা থেকে আমি আলহামদুলিল্লাহ 3 বছর পরে আমি আমার জমিতে নিয়ে আসছি। এই জমিতে নিয়ে যে চাষ করছি আলহামদুলিল্লাহ লাভজনক, অনেক লাভজনক পেয়েছি। আকারে লম্বা এই আখের বাইরের অংশ দেখতে কালো ও খয়েরি। দেশীয় আখের মতো হলেও এর কাণ্ড নরম, হাত দিয়েই উঠানো যায় ছোবড়া। রসালো ও মিষ্টি হওয়ায় এই জাতের আখ চাষে লাভও বেশি। তবে এই আখ চিনি উৎপাদনের জন্য নয়, বরং চিবিয়ে খাওয়ার জন্য। আমরা এবার 13% জমির মধ্যে এটার আবাদ করছি। আমাদের যে দেশীয় আখ এর থেকে আলহামদুলিল্লাহ কয়েক গুণ বেশি ফলন পাইছি। কোন রকম সার, ফসফেট এগুলা ছাড়াই আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে। দূর দূরান্ত থেকে অনেকেই এই আখ দেখতে ও কিনতে ভিড় করছেন খেতে। খাইতে ভালো, মিষ্টি, যা কালারও সুন্দর, খাওয়াই ভালো, অনেক ভালো। অনেক এলাকার মানুষ বলে দূরের থেকে বিভিন্ন রকমের মানুষ দেখে যায়। মোটামুটি পরিচিত হইতেছে যে একবার খায় মনে দ্বিতীয়বার নেয় আসা, যে একটা ভালো নরম মিষ্টি।
কৃষি বিভাগ বলছে নতুন জাতের এই আখটি নিয়ে গবেষণা করার প্রক্রিয়া চলছে। এই সোর্সগুলি যখন পাই আমরা গবেষণায় পাঠাই দিই, গবেষণা এটা তারপরে গবেষণা করে বাংলাদেশের পরিবেশ এটা কতটুকু উপযোগী এবং এটা কি পুষ্টিগুণ আছে, এটা বাংলাদেশের মানুষ কিভাবে কনজিউম করতে পারে, এই জিনিসগুলি তারা তখন আমাদেরকে সাজেশন দেয়। ফিলিপাইন কালো জাতের এই আখ উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা কৃষক বকুলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ফরিদপুরে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় 2000 হেক্টরের অধিক ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। অভিযোগ উঠেছে সরকারি জায়গায় স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, ফলে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের ফসল। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চিত্র এটি। ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে পানিতে ডুবেছে ফসলি জমি। কষ্টের ফসল হারিয়ে দুশ্চিন্তায় দিশেহারা কৃষক। পানি নিষ্কাশনের সরকারি জায়গা ভরাট করে স্থাপনা গড়ে তোলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় ধানের বীজতলা থেকে শুরু করে নানা সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এই জমিতে পানি আটকে থাকার কারণে আমরা এখানে ধানের আবাদ করতে পারতেছি না। এখন আমরা কি খায় বাঁচবো, এটা উপর আল্লাহ ভালো জানে। কারণ আমি সাধারণ খেটে খাওয়া মানুষ, আমার 3 বিঘা জমি আমি ধান লাগাইছি, আমার ধান তলায় গেছে। আমি এই পোশাক লাগাই সংসার চালাই, এই পোশাক বিক্রি করি অনেক টাকা, এবার বিক্রি করতে পারি নেই। খেতে পানি বাজে মনে করেন যে শেষ হয়ে গাছ মনে করেন লাল হয়ে গেছে, এই গাছের ফসল ধরবি না। এদিকে কৃষকদের অভিযোগ একটি প্রভাবশালী মহল কম দামে জমি কিনতে তাদের উপর এমন নির্যাতন করছে। মামুন গ্রুপ সে জমি আমাদের এই পানি আটকা দেওয়ার কারণ সে সস্তায় জমি কেনার জন্য এখানে 3টি ব্রিজ রয়েছে, 3টি ব্রিজের মুখ বন্ধ করে দিয়েছে, ফলে হাজার হাজার কৃষক পানির তলে প্লাবিত। অতি দ্রুত সম্পূর্ণ পানি নিষ্কাশনের ব্যবস্থার কথা জানান এই কৃষি কর্মকর্তা। দুটি প্রতিবন্ধকতা মোটামুটি কিছুটা করে সরানো হয়েছে, বাকিগুলো সরালে আমরা আশাবাদী যে পানিগুলো খুব দ্রুতই সরে যাবে। ইতিমধ্যে আমরা প্রেসিডেন্ট একটা পদক্ষেপ নিয়েছেন, সেখানে স্বল্পভাবে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি ও কৃষক বাঁচাতে সরকারি জায়গা দখলমুক্ত করে পানি নিষ্কাশনের জন্য সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার বিশ্ব বাণিজ্যের খবর। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে 29,100 কোটি ডলারে দাঁড়িয়েছে। সরকারের আয় যতটা বেড়েছে, খরচ বেড়েছে তার চেয়ে অনেক বেশি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক থেকে 2,100 কোটি ডলার বাড়তি আয় হওয়ার পরও এই ঘাটতি তৈরি হয়েছে। এই এক মাসে এই সরকারের মোট খরচ হয়েছে 63,000 কোটি ডলার, যা ওই মাসের জন্য একটি নতুন রেকর্ড। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।